শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। 2 ঘন্টার এই আয়োজনে আমরা প্রথম ঘন্টায় অতিথি আলাপন করব এবং দ্বিতীয় ঘন্টায় আমরা গান শুনব। একদম শুরুতে ছোট একটি কবিতা দিয়ে শুরু করছি। হে কবি, যুগ যুগ ধরে কত কাব্য লিখে চলেছ তুমি, কত রূপে সাজিয়েছ তোমার ভালোবাসার মুখখানি। এই কবিতাটি এই কারণে পড়লাম কারণ আজকে আসলে আমরা যাকে জানবো তার সাথে এটা খুবই প্রাসঙ্গিক। আমরা শুরুতেই চলে যাচ্ছি অর্চির কাছে। অর্চি, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি? ভীষণ ভালো আছি এবং অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। একদমই একদমই, আমার তো ভীষণ ভালো লাগছে। নিশ্চয়ই। সকালটা রঙিন হয়ে উঠলো। একদম। আরো রঙিন করার জন্য যেটা আমরা এখন করব, আমাদের আজকের অতিথিকে পরিচয় করিয়ে দেব। নিশ্চয়ই, চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি কবি, লেখক, সম্পাদক এবং প্রকাশক আবুল খায়ের। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? বহুত বহুত শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আমরা ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে। আমাদের আজকের আয়োজনের একদম শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনার সঙ্গে বাইরে যখন গল্প করছিলাম আপনি বলছিলেন যে প্রতি 26 কিলোমিটার পর পর ভাষার একটা পরিবর্তন হয়। এই যে এই পরিবর্তন, এটা আসলে শিল্প বা সাহিত্যে কতখানি প্রভাব ফেলে? হ্যাঁ, অনেকাংশে প্রভাব ফেলে, কারণ আমাদের যেটা শিকড়, আমাদের সাধারণ মানুষের যে ভাষা, আমাদের ঐতিহ্য এবং শিল্প সাহিত্যের বড় অংশ যেটা, তো এই সাধারণ মানুষের ভাষাকে তুলে আনতে গেলে সেখানে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই তুলে আনতে হয়। সেটা বড় একটি ভূমিকা রাখে যারা শিল্প সাহিত্য চর্চা করে এবং লেখনীর মাধ্যমে সেই বিষয়গুলিকে মূলধারায় নিয়ে আসা হয়। তো সেটা নাটকে হতে পারে, গল্পের মাধ্যমে হতে পারে, কবিতায় হতে পারে, গল্পের মাধ্যমে হতে পারে। তো এটা তুলে না আনলে কিন্তু একটা দেশ তার সাহিত্য এবং সংস্কৃতি সমৃদ্ধ হতে পারে না। একদমই তাই। এবং আপনার পুরোটা জীবন তো আপনি শিল্প সাহিত্য চর্চাতেই আসলে ছিলেন এবং বিলিয়ে দিয়েছেন একদম এখন পর্যন্ত আপনি ভালোবেসে এই কাজগুলোই করে যাচ্ছেন। এই যাত্রার আসলে একটু শুরুর থেকে আমরা গল্পটি জানতে চাই। আপনার কর্মজীবনে আসবার আগে আমরা আসলে সবাই শৈশবকালে সেই সময়টাতে ফিরে যেতে চাই। আমি যতটুকু জানি যে নোয়াখালীর সেনবাগ মোহাম্মদপুর গ্রামে আপনার বেড়ে ওঠার সময়টা ছিল এবং নির্মল প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর একটা সময় আপনি বেড়ে উঠেছেন। একটু সেই সময় ফিরে যাব। আমি যখন ক্লাস 4-এ পড়ি, সম্ভবত তখনই একটা সেটা ছড়া বা কবিতা কি হয়েছে জানি না, মুখে মুখে উচ্চারণ করতাম। তো 2টা লাইন আমার ঠিক মনে আছে। সেটা প্রেক্ষাপট একটু বলি। আমাদের এলাকায় যখন ধান কাটার সিজন হতো, তখন ওই পাশের এলাকা থেকে, বিশেষ করে লক্ষ্মীপুর বা ভোলা ওই অঞ্চলের লোকজন কাজের জন্য চলে আসতো। আচ্ছা। তো আমাদের বাড়িতে ধান তোলার জন্য একজন লোক ছিল, লোকটা এখন কোথায় আছে জানি না, নাম ছিল আনোয়ার। আচ্ছা। সে তো ওখানে সিস্টেম ছিল সে সারাদিন কাজ করবে, রাতে থাকবে। তো সারাদিন কাজ করার পরে তাদের আর কোনো কাজ তো থাকে না সন্ধ্যার পর। তখন ওরা ওই যাত্রার গান, এটা লোকাল কিছু গান ওরা গায় সমন্বিতভাবে। আর আমি ওইগুলা ফলো করতাম যে এরা কিভাবে, পড়ালেখা জানে না, কিছুই জানে না, কিন্তু ওরা এত সুন্দর গান করে, যাত্রার ডায়লগ করে, ওরা যে মজা করে, এটা কিভাবে সম্ভব। তো এই বিষয়গুলো আমাকে খুব মানে উৎসাহ দিত যে হ্যাঁ এটা তো সম্ভব। তো ওই লোকটাকে ইয়ে করেই আমি 2টা লাইন লিখছিলাম এরকম, যে বিষয়টা হলো এরকম, তাকে আমরা বিয়ে করাবো এবং বিয়েতে কি খাওয়াবো, এই বিষয়টাই হলো ছড়ায় আমি লিখছি। এখন বলি ছড়া, তখন তো আর বুঝতাম না। শুনো আনোয়ার ভাই, তোমাকে আমরা করাবো বিয়া, বিয়েতে খাওয়াবো দুধ দই চিয়া। চিয়া মানে চিরা। চিরা। এটা লোকাল ল্যাঙ্গুয়েজ একদমই। আর বাকি লাইনগুলি আর মনে নাই। আচ্ছা আচ্ছা। এটুকু যে আপনার মনে আছে সেই ছোটবেলার কথা, সেটাও অনেক। সেই তো এইভাবেই শুরু আর কি। আচ্ছা আচ্ছা। আমরা যতদূর শুনেছি যে আপনি ছোটবেলায় খুবই অন্তর্মুখী প্রকৃতির ছিলেন, কিন্তু প্রত্যেকটা জিনিস আসলে ভাবাতো আপনাকে। আমরা একটু সেই সময়টাই শুনি যে বাবা একজন সমাজসেবক ছিলেন, তার কাজগুলো আসলে আপনাকে কি এই শিল্প সংস্কৃতির এই দিকে আসার জন্য অনেকখানি প্রভাবিত করেছে কিনা?
একদমই এলাকার লোকজন যখন আব্বাকে সম্মান করে তখন এটা আমিও দেখতাম যে হ্যাঁ, সম্মান নিতে গেলে তো নিজেকেও কিছু দিতে হয়, জি। নিজেকে সেভাবে তৈরি করতে হয়। তো এই বিষয়গুলি এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও এই জিনিসটা আছে। আচ্ছা, তো আব্বা সবসময় উৎসাহ দিত, আর আব্বার ইচ্ছাও ছিল যে টিচার হব, একজন শিক্ষক হব, শিক্ষক হব। একদম আদর্শ শিক্ষক হব। তো শিক্ষক হতে পারিনি, একদম স্কুলে জবও হয়েছিল। আচ্ছা। তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর এলাকাতে আর কি একটা হাই স্কুলে সায়েন্সের টিচার হিসাবে, বাহ। অর্থাৎ টিচারের সংকট চলছে, এই টাইমে আমাকে প্রক্সি দিতে হবে এরকম। হয়তোবা একাডেমিক শিক্ষক হননি আপনি, কিন্তু কোনো না কোনো ভাবে সমাজকে কিন্তু আপনি শেখাচ্ছেন। এরকমই ছিল। আর ওই যে প্রচুর রেডিওর গান শুনতাম, আচ্ছা, এবং ওই অনুরোধের আসর এটা সেটা ছোটবেলা থেকে একদম রেডিওর সাথে সাথে রাখতাম। না, আপনার আগ্রহের জায়গাটাই ছিল শিল্প কোনো সাহিত্যের জায়গা। গানের একদম শুরুতে যে মিউজিকটা আসে, মিউজিক বাজলে আমি বুঝতে পারতাম কি গান আসতেছে। আচ্ছা, দারুণ, আচ্ছা। দারুণ। এইরকম একটা পর্যায়ে চলে গেছে, এবং বন্ধু মহলে আমি এগুলি খুবই জমাতে পারতাম আড্ডা। আচ্ছা, বাহ। বাহ। আপনার সম্পর্কে আসলে আমাদের আরো অনেক কিছুই জানবার আছে, তবে আরো কিছু তথ্য আমরা জেনেছি, সেই তথ্যগুলো দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, তারপর আবার গল্পে ফিরছি। জি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আবুল খায়ের ছাত্র জীবন থেকেই পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন। কবিতা, গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য ও কলাম সহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার লেখা দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। শতাধিক গল্প জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশের পাশাপাশি তার প্রকাশিত ও সম্পৃক্ত গ্রন্থের সংখ্যা 60-এর বেশি। 1999 সালে একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করে দীর্ঘ 23 বছর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর 2022 সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে প্রকাশনা ও সাহিত্য চর্চায় আরও সক্রিয় হন। তিনি প্রতিবিম্ব প্রকাশ .com ও শিল্প সাহিত্যের ম্যাগাজিন কালের প্রতিবিম্বের সম্পাদক এবং সত্য ও সুন্দরের সাথে আগামীর পথে স্লোগানকে সামনে রেখে প্রকাশিত দৈনিক প্রতিবিম্বের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন লেখকদের উৎসাহিত করতে তিনি সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করছেন এবং মানব সেবার লক্ষ্যে 2011 সালে প্রতিষ্ঠিত শপক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও তিনি। পাঠাভ্যাস বিস্তারে নোয়াখালীর সেনবাগ ও ঢাকার উত্তরায় আমাদের পাঠাগার প্রতিষ্ঠার পাশাপাশি তিনি শতাধিক যৌথ গ্রন্থ লিখেছেন এবং প্রায় অর্ধশতাধিক যৌথ গ্রন্থ সম্পাদনা করেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি কবি জসিমউদ্দিন সাহিত্য পদক, কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার, কবি বন্দে আলী মিয়া সাহিত্য পদক, তরুণ লেখক পুরস্কার ও মিজফ অ্যাওয়ার্ড 2025 সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। চলুন ফিরে যাই আবারও গল্পে। যেমনটা পড়ছিলাম, এবং আসলে আপনার জীবনের এই অ্যাচিভমেন্ট বা যাই বলি, সফলতা, সার্থকতা অনেক কিছুই এসেছে। পুরো জীবনের এই সময়টার মধ্যে আসলে কোন বিষয়গুলোকে আপনি সফলতা বা সার্থকতা হিসেবে দেখতে চান, এই প্রশ্নটা আমি একটু রাখতে চাই। ছোটবেলায় একটা মানে এটা তো স্বপ্ন না, ঠিক ভাবতাম আর কি, স্বপ্ন কিনে জানি না, আমি মঞ্চে কথা বলবো, মানুষ শুনবে, এই যে এইরকম একটা এক্সপ্রেশন ভাবতাম। আচ্ছা। তো এটা হয়তো বা স্টুডেন্ট লাইফে কিছুটা ছিল, কিন্তু সেই পূর্ণ মাত্রায় কিন্তু সুযোগটা হয়নি। এমনি বিভিন্ন কালচারাল ইভেন্টে আমরা থাকতাম, পার্টিসিপেট করতাম, কিন্তু ওই জায়গাটায় স্কোপটা পাইনি। কিন্তু এই একটা পর্যায়ে যখন আমি উপস্থাপনা করি, এখন বিটিভিতে উপস্থাপক হিসেবে কাজ করেছি কিছুদিন, সন্ধে আনন্দে শিশুতোষ একটা অনুষ্ঠান করতাম, এখনো বিভিন্ন চ্যানেলে কাজ করে বা আমাদের যে মঞ্চে অনুষ্ঠানগুলো হয় কালচারাল, সব জায়গায় উপস্থাপনা করি। আর চাকরি জীবনেও কিন্তু আমি একজন অ্যানাউন্সার ছিলাম। আমাদের অ্যানুয়াল যে পিকনিক বা ইভেন্টগুলি হয়, আমার ওই ডাক পড়তো, আমাকে ওই দায়িত্বটাই দিত অ্যানাউন্সার হিসেবে। তো এই সুযোগগুলি আসছে বিভিন্ন ভাবে, কিন্তু মানে মানুষ যেটা ভাবে, আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার যে বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়, এটা একদমই সত্য প্রমাণিত হয়েছে আমার ভাবনার সাথে। যখন দেখি যে হ্যাঁ মিলে গেছে,
তো এটাই আর কি মানুষ এবং বড়রা কিন্তু স্যার আরেকটি কথাও বলেন যে মানুষ যে জায়গাটাকে ভালোবাসে সেটার জন্য যদি মনের ভেতরে সেটা লালন করতে থাকে একটা না একটা সময় সুযোগ চলে আসে, যেটা আসলে আপনার গল্প থেকে আমরা বুঝতে পারছিলাম যে চমৎকারভাবে আপনি আপনার ভালোবাসার জায়গায় কাজ করছেন। শৈশবে আরেকটু থাকবো, আপনারা তো খুব সম্ভবত 4 ভাই বোন। 8 ভাই বোন। 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। 4 ভাই 4 বোন। আপনি কত নাম্বার? আমি সেকেন্ড। আচ্ছা, ভাই বোনদের মধ্যে তো আসলে এক একজনের এক এক দিকে ভালো লাগা থাকে। একদমই। অন্য কারো কি সংস্কৃতির প্রতি বা না, কেউ না, শিল্পের একমাত্র প্রতি? আমি আসছি। একমাত্র আপনি? তাহলে তো বলবো যে স্রোতের বিপরীতে। একদমই। কিন্তু সেই সময়টা আসলে কেমন ছিল? আপনি যখন কবিতা লিখতেন, পড়তেন, অন্য ভাই বোনরা সেটাকে কিভাবে নিত? আমাদের দেশে একটা ভুল মিথ আছে। মিথ মানে হলো যারা সাহিত্য চর্চা করে, লেখালেখি করে, এরা ধর্ম বিরোধী বা অনেকটা নাস্তিক, এইরকম একটা এটা আবহাওয়া পাপের কিন্তু কাজ এরকম বলা হয়। দেয়া আছে ফিল্ডে। তো এটা ভুল মিথ আমি বলবো। অবশ্যই। এখন কেউ আধ্যাত্মিক চর্চা করে, কেউ দেশাত্মবোধক চর্চা করে, কেউ ইন্টারন্যাশনাল মিথে কাজ করে। সাহিত্যের বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন ফরম্যাট আছে। তো যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারে। তো এটাকে আমাদের দেশে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, আমরা ছোটবেলা যেটা দেখেছি, এবং আমাকেও আমার আত্মীয়দের নিয়ারেস্ট যারা অনেকে বলতো এর লগে মেশা যাবে না, এর লগে কথা বলা যাবে না, সে তো নাস্তিক হয়ে গেছে। এবং অনেক সিদ্ধান্ত, পারিবারিক অনেক সিদ্ধান্তে কিন্তু আমাকে রাখা হতো না। আচ্ছা, যে এমন একটা কথা বলে দিবে প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা। আমরা কিন্তু অনেক কিছু অ্যাডভান্স বলতে পারি, যদি এটা বলা ঠিক হবে না জানি না। তো অ্যাডভান্স বলাটা অনেক সময় বুমেরাং হয়ে যায়, যে উনি এটা বলছে এই জন্য এটা হয়েছে, না হলে তো এই কাজটা হতো না। জি। তো এরকম অনেকটা ভবিষ্যৎবাণী টাইপের এই ইয়েটা আমার ছিল সারা জীবনই। তাহলে আশেপাশে বা সমাজ থেকে বেশ বাধা পেয়েছেন অনেক আপনার বাধা কাজের পেয়েছি, ক্ষেত্রে। যেহেতু নোয়াখালী আসলে পুরা জেলাটাই হলো ধর্মপ্রাণ মানুষের ইয়েটা বেশি, যেমন সিলেট বা নোয়াখালী আমরা যদি ওইভাবে দেখি, বা চিটাগং, জি। তো সেটা এখনো আছে। মহিলারা পর্দা করে, এত পর্দা কিন্তু কোনো জেলায় করে না জি জি এখনো। জি। সব কাজেই হচ্ছে, বাট কিছু জায়গায় এখনো তেমনটাই আছে। তারা এইভাবে মেনে চলার চেষ্টা করে আর কি। তো আর শিক্ষা দীক্ষাও নোয়াখালী এখনো পিছিয়ে, যদি জেলা ওয়াইজ যদি তুলনা করা হয়, শিক্ষা কিন্তু নোয়াখালী এখনো পিছিয়ে। আচ্ছা। যদিও বলা হচ্ছে জিডিপিতে নোয়াখালী 1 নম্বরে আছে জেলা ওয়াইজ, জি। ধনী জেলা হিসেবে 1 নম্বর, কিন্তু শিল্প সাহিত্য চর্চায় এখনো অনেক পিছিয়ে স্যার, আপনি যে কোনো আসলে জেলার তুলনায়। ভীষণ অভিজ্ঞ একজন মানুষ, এবং অভিজ্ঞতার আলোকে জীবনের এই পর্যায়ে এসে ধর্মপরায়ণতা এবং ধর্মান্ধতা, এই দুটো জিনিসকে আপনি কিভাবে পার্থক্য করবেন? আমরা মুসলিম হিসেবে আমরা সবাই ধর্মপ্রাণ, জি, নিজের ধর্মকে নিজে প্রাধান্য দিবে, এটাই স্বাভাবিক। নিশ্চয়ই। যে যার ধর্ম পালন করবে সে তার ধর্মকে প্রাধান্য দিবে। কোনো ধর্মের প্রতি বিদ্বেষ বা হিংসা না থাকায় একটা ধর্মপ্রাণ মানুষের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত আমি মনে করি। আর ধর্মান্ধ যারা, তারা তো অবশ্যই ভুলের মধ্যেই থাকে, তারা এটা সমাজের জন্য আমি মনে করি কীট। তো আপনার আসলে এই সাহিত্য চর্চার সময়টাতে, পুরো টাইমটাতে আসলে যখন আপনি এরকম বাধা পেয়েছেন, সামনে এসেছে, কিভাবে অতিক্রম করেছেন? কোন মনোভাব নিয়ে আপনি এগিয়ে গেছেন, এবং এগুলো সেখানে অনেক আপনার পরিবারের কি ভূমিকা ছিল? ধৈর্য রাখতে হয়েছে, সহ্য করতে হয়েছে। তবে একটা পর্যায়ে চেঞ্জটা আসছে যখন আমার রিওয়ার্ডিংটা শুরু হলো, বিভিন্ন জায়গা থেকে সম্মানের জায়গাটা এস্টাবলিশড হতে থাকলো, তখন এই ক্রেডিটটা আবার সবাই নেওয়া শুরু করছে হ্যাঁ, একটা পর্যায়ে এসে আর কি। সেই জন্য অনেক সময় পার করতে হয়েছে। বাস্তবে তাই হয়, ক্রেডিটটা সবাই নিতে চায়, কিন্তু যখন একটা খারাপ জিনিসের ইয়েটা কেউ নিতে চায় না। তো এখন সবাই ইউজ টু হয়ে গেছে, একটা পর্যায়ে আসে এখন তারা প্রাউড ফিল করে, আমার অমুক এই জায়গায় আছে, একদমই তাকে অমুক চ্যানেলে দেখছি, বিভিন্ন চ্যানেল। এটাই আসলে আপনার জায়গা থেকে আপনার সফলতা। একদম। স্যার, জানতে চাইবো যে আপনি বলছিলেন বিভিন্ন ধরনের বাধা তো এসেছিল বিভিন্ন জনের কাছে, কিন্তু মানুষের জীবনে না এমন কিছু মানুষও থাকে, প্রগতিশীল মানুষ যারা, তাদের কোনো কাজে বা কথায় হয়তো বা আপনি অনেক বেশি উৎসাহিত হয়েছেন, এমন কোনো মানুষ ছিল না? অনেক পাইছি আমি, যেমন রফিকুল হক দাদু ভাই, জি। শিশু সাহিত্যিক, কোভিডের সময় মারা গেছেন। তারপরে আল মুজাহিদি স্যার সম্প্রতি প্রয়াত, এরকম অনেকেই পাইছি। আচ্ছা। এবং সর্বশেষ রেজাউদ্দিন স্টালিন ভাইকে পাইছি। আচ্ছা আচ্ছা, দারুণ একজন মানুষ। চমৎকার। স্যার, আপনার কাজ সম্পর্কে তো আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু অর্চি, আমরা এ পর্যায়ে একটা কবিতা শুনলে কেমন হয়? শুনি।
কোন কবিতাটি শুনবো এই মুহূর্তে? আজকে হয়তো একটু পরে পরে আমরা কবিতার জন্য একটু রিকোয়েস্ট করতে পারি না? একদমই একদমই। দীর্ঘশ্বাসের সাথে বসবাস। একদম। এখান থেকে যদিও দীর্ঘশ্বাসের সাথে বসবাস, আমি একটা দেশাত্মবোধক কবিতা পড়ি। আচ্ছা আচ্ছা, যদিও এই দেশাত্মবোধক এই সাহিত্যটা এখন চর্চা তেমন একটা হচ্ছে না, মানুষ রোমান্টিসিজমের দিকে বেশি যাচ্ছে বা কদর বেশি। উচ্চারণ করছে আমার দেশ। এক যে আছে এমন দেশ, রূপের নেই তো শেষ, লতায় পাতায় সবুজে ঘেরা, শ্যামল সে আবেশ। রাতের বেলায় জোনাক জ্বলে, দিনে সূর্যের আলো, রাখাল ছেলের বাঁশির সুরে মনটা করে ভালো। তৃষ্ণা মেটায় ডাবের পানি, বৃষ্টিতে যায় খরা, অসীম মজা দিনের বেলায় ঢল বেঁধে মাছ ধরা। গায়ের গাম জড়ায় কৃষক, ফসল ফলায় মাঠে, দেশ করে সমৃদ্ধি বাই সোনালি আঁশ পাটে। শীতের শোভা কুয়াশা যে, ভরসার শোভা বৃষ্টি, বাগানের শোভা গাছগাছালি, জোড়ায় সবার দৃষ্টি। পুকুর ডোবায় শালুক ফোটে, সূর্য ডুবে নদীর তীরে, সাজের বেলায় পাখিরা সব ফিরে যায় আপন নীরে, ফিরে যায় আপন নীরে। ধন্যবাদ সবাইকে। ফিরে যায় আপন নীরে, না? দারুণ করে পাঠ করলেন স্যার। চমৎকার। আমরা তো আসলে গল্পে গল্পে এই লেখাগুলো নিয়ে আরো শুনবো, বা কাব্যগ্রন্থ নিয়ে, গল্পগ্রন্থ নিয়ে শুনবো। তবে আমরা আসলে ছোটবেলার কথা তো শুনছিলাম, একটু আপনার কলেজ জীবনের সময়টা, তার পরবর্তী সময়ের কথা শুনতে চাই। ঢাকায় চলে এলেন, তারপরে জীবনটা আসলে কেমন ছিল, তখন কি রঙিন স্বপ্ন দেখছিলেন? আমি আমরা দেয়ালিকা করতাম সাধারণত 21শে ফেব্রুয়ারি বিভিন্ন দিবসগুলোতে। তো রাতে 12টায় আচ্ছা, ওটা করতেই হবে। 12টা 1 মিনিটে উদ্বোধন হবে, সবাই স্টুডেন্টরা। আমরা এটা এইচএসসি লেভেলে কথা বলছি। আচ্ছা। সেটা কোথায় ছিল স্যার? এটা চৌমুহনী সরকারি আশিক কলেজ, আচ্ছা, নোয়াখালীতে। তো আমার হাতের লেখা একটু ভালো ছিল এবং ড্রয়িং এ একটু ভালো ছিলাম, সবাই আমাকেই দায়িত্ব দিত। বাহ। তো শহীদ মিনার আকাশে অনেকে কবিতা ছড়া দিছে, সেগুলি লেখা অনেক শেষ। তো এখন মাথায় ঢুকলো সবাই নিজের লেখা দিচ্ছে, কিন্তু আমি সম্পাদনা করতেছি, আমার নিজের কোনো লেখা নেই। আচ্ছা, এই যে এটা মাথায় ঢুকলো। আর আমার স্টুডেন্ট ছিল কিছু, আমি ওই পড়াইতাম, প্রাইভেট পড়াইতাম। আমার আলো নামে একটা স্টুডেন্ট ছিল, খুব ছোট। তো ওরে নিয়ে ছড়া লিখতাম। তারাও আবার উৎসাহ দিত, চাহার আজকে আমার জন্য তো কিছু বললেন না। তা আমি ওই কবিতার ভাষায়, ছড়ার ভাষায় বলার চেষ্টা করতাম আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা। তো এগুলি অনেক হয়ে গেছে। ঢাকা কলেজ, সরকারি তিতুমির কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনটা পার করেছেন, সেই সময়ের গল্প শুনছিলাম, একটু শুনতে চাই। সেই সময় আপনার জীবনের স্বপ্ন কি ছিল, কি করতে চেয়েছিলেন? আমার ইচ্ছে ছিল আমি অনেকগুলি বিষয়ে ডিগ্রি অর্জন করব। মানুষ একটা সাবজেক্ট নিয়ে শুধু পড়ে, এটা আমাকে ভাবাতো যে এটা কেমন, মাস্টার্স করার পরে কোনো সাবজেক্ট থাকে না, পড়া কিছু করে না, এটা ভালো লাগতো না আর কি। আমি ভাবতাম যে অনেকগুলো ডিগ্রি থাকবে, আমার একটু এক্সেপশনাল থাকবো। এটাই ছিল আমার ছাওয়াটা ওই সময়টা। কলেজ জীবনের পরে আপনি ঢাকাতে চলে আসলেন। জি। ঢাকাতে এসে প্রথমে আমরা যতদূর আপনার সম্পর্কে জেনেছি যে চারুকলায় ভর্তি হবার একটা আগ্রহ ছিল। প্রথমে চারুকলায় ভর্তি হয়েছিলাম। জি। বিপাশা হায়াতদের পরের ব্যাচ। আচ্ছা। অনেকদিন তখন একটা গন্ডগোলও ছিল, ও যে শাহনেয়াজ হল ভাঙার প্রতিবাদে খুবই ভার্সিটিতে গঞ্জাম, ক্লাস হচ্ছিল না, এইগুলো দেখে টেকে আমার কাছে ভালো লাগেনি আর কি। তো ওই কারণে অনেকটা বেড়ে আসছে। তারপরে তিতুমির কলেজে ভর্তি হলাম। কতদিন ক্লাস করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? সেটা একটু 1 বছর ছিলেন। সেই সময়টাতে আসলে পড়ালেখার প্রতি বা সাহিত্য চর্চার প্রতি কি নতুন ভাবে আকৃষ্ট হয়েছিলেন, বা আর্টের প্রতি? আমি দেখলাম যে ওখানে আসলে যে আমি ভালো আঁকি, ভালো ঠিক আছে, আবার একটা অনিশ্চয়তা কি হবে। তারপরে এই যে মানে এনভায়রনমেন্ট, যেটা একাডেমিক যে এনভায়রনমেন্ট থাকা উচিত ছিল, সেটা সেভাবে ছিল না। তখন এইটার প্রতি একটা অনীহা চলে আসে।
আর ওখানে আরো অনেক ঘটনাও আছে, সবগুলো বলা ঠিক হবে না। নিশ্চয়ই। আসলে জীবনের সিদ্ধান্ত নেবার সময়গুলোতে যদি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলা যায়, সেক্ষেত্রে কিন্তু ওই যে সময়টা অপচয় হয় না, একদমই যেমনটা তাই, আপনি সেটাই আমি করেছেন। করেছি। আপনি তিতুমির কলেজে ভর্তি হলেন জি। কোন বিষয়ে? মানে ফার্স্ট কোর্স যেটা ডিগ্রি, ডিগ্রিতে ভর্তি হলেন, আর সেখানে শেষ করে শেষ করে ঢাকা কলেজে আচ্ছা মাস্টার্স, মাস্টার্স করলেন। এখানে কোন তারপরে বিষয় ছিল? পিজিডিএম করলাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে। আচ্ছা আচ্ছা। এই যে চারুকলা থেকে ল করলাম পরে আবার Law করেছেন? ল করছি রংপুর ল কলেজ থেকে। বাহ বাহ, আচ্ছা। চাকরির সুবাদে রংপুর ছিলাম, ওখানে ল কলেজ থেকে এলএলবিটা করে ফেললাম। তখন দেখো। আপনি চাকরিও করছিলেন? জি। আচ্ছা। অর্চি দেখো, আমাদের স্যার শুরুতেই বলেছিলেন যে উনি বিভিন্ন ডিগ্রি নিতে চায়, উনি কিন্তু কথা রেখেছেন। কথা রেখেছেন। ধানমন্ডি ল কলেজে অ্যাডমিশন ছিল, ঢাকা থাকা অবস্থায় পরে আর এটা কন্টিনিউ করতে পারিনি। তো আচ্ছা। রংপুরে যেহেতু স্কোপ পাইছি চাকরি করা অবস্থায়, ওটা ওখানে যাই করছি। আচ্ছা। আপনার ল পড়ার ইচ্ছে কিভাবে হলো? লটা আসলে সাহিত্য চর্চা অনেকের জীবনে আমরা দেখছি যে তারা ব্যক্তিগত জীবনে হয় ম্যাজিস্ট্রেট ছিলেন অথবা প্রশাসনিক কোনো কাজে ছিলেন, এরকম লেখকদের পরিমাণ কিন্তু অনেক বেশি আচ্ছা। যারা ভালো করছে। তো সেটাই আমাকে উৎসাহ দিয়েছে অনেকটা। হুম, হুম। হুম। এবং সাহিত্যে আসলে কাজেও লাগে, লয়ে যদি ইয়ে থাকে, দখল থাকে, অনেক ক্ষেত্রে আমরা এগুলাকে মানে ইনপুট দিতে পারি একদমই গল্পের তাই। মধ্যে বা যে কোনো উপন্যাসে, যদি আইনের বিষয়ে ধারণা থাকে। হুম, হুম, হুম। আমরা জানি যেমন হুমায়ুন আহমেদ একটা ইয়েতে বাকের ভাই নাটকে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল বিধায় তিনি বলতে পেরেছেন ওই একটা আসামি হুম। মার্ডার হয়েছে, তো ফ্লাড লাইটের আলোতে কিভাবে শনাক্ত করছে। আচ্ছা আচ্ছা। তো এই যে সায়েন্স, হুম। তো এখানে ফ্লাড লাইট, সে মিথ্যা বলছে, ধরা পড়ে গেল। ফ্লাড লাইটের আলোতে কিন্তু সে এটা দেখার দেখা কথা যাবে। না, ইয়েলো দেখানোর কথা, সে বলছিল সাদা। তো এরকম আর কি। তো ব্যাকগ্রাউন্ডটা যদি বেসটা ভালো থাকে, অবশ্যই লেখালেখি তো সেটা প্রভাব পড়ে। একদমই। স্যার, আপনার লেখা তো চলছিল সেই শৈশব থেকে, বিভিন্ন পত্রপত্রিকায় আপনার লেখা আসছিল। পরবর্তীতে যেটা হলো যে আপনি কবিতা, প্রবন্ধ, গল্প, শিশু সাহিত্য সব কিছু নিয়ে কাজ শুরু করলেন। এই যে ধাপে ধাপে শিল্পের এত গভীরে প্রবেশ করা, এটার জন্য আসলে অনুকূল পরিবেশটা যেমন দরকার হয়, মানসিক জায়গা থেকেও সেই জায়গাটায় থাকা দরকার হয়। তো পড়াশোনার ফাঁকে বা একবার আপনি নোয়াখালীতে, একবার ঢাকাতে, এই সময়গুলোর ফাঁকে ফাঁকে কিভাবে এই কাজটা এগিয়ে নিলেন? আমি প্রচুর বই পড়তাম, হুম, হুম, হুম। এবং বই একটা কয়েকবার পড়তাম, যেহেতু হাতের কাছে আর বই নেই, ওই পুরানো বইটাই আবার পড়া পড়তাম। বইগুলো আবার পড়া হতো। তো এবং বই আমি ফেরত দিতাম না, লাইব্রেরি এবং কলেজ লাইব্রেরি থেকে বই নিয়ে একদম ফাইনাল যেদিন পরীক্ষা, তখন লাইব্রেরিয়ান আসি, আমাকে ধার করালো, নাম রোল বললো, আপনি তো ওই বইটা ফেরত দিল। দিলারা হাসিমের লেখা একটা বই, হুম, হুম। হ্যাঁ, বিবিসির সংবাদ পাঠিকা, আচ্ছা। সম্ভবত বইটার নাম কাকতালীয়। আচ্ছা। ওই বইটাও আমার জীবনে একটা উৎসাহ দিয়েছে, আমি বইটা অনেকবার পড়েছি। একেবারে তার ব্যক্তিগত জীবন নিয়ে বইটা লেখা, ছোট ছোট ঘটনাগুলোকে তার স্মৃতিচারণমূলক। তো আমি ভাবলাম এটা লেখা এভাবেও লেখা যায়, আর এভাবেও বই হতে পারে, সাহিত্য হতে পারে। এটা আমাকে অনেকটা উৎসাহ দিয়েছে। এরপরে আমি অবশ্য উপন্যাস লেখা শুরু করি। তো প্রথম উপন্যাসটা আর হলো যে আমার স্টুডেন্টকে নিয়ে যে ছড়াগুলো লিখতেন। ওগুলি কিন্তু পুরা এটাই হারিয়ে যায়, আচ্ছা, কারণ বহুবার চাকরি করার কারণে ভাষা বদল করতে হয়েছে। তো ভাষা বদল করতে যাইয়া আমার যে কালেকশন, আমার ওই বিভিন্ন পত্রিকায় লেখা যখন পাবলিশড হয়, ওই পত্রিকা আমি 2-3 কপি সংগ্রহ করতাম। আচ্ছা করতে করতে ভাষায় অনেকটা মিউজিয়াম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ভাষার লোকজন আবার বিরক্ত, এগুলো কোথায় স্বাভাবিক। রাখবো, হুম, হুম। লিমিটেড জায়গা। একদমই। আবার বারবার যখনই ভাষা বদল হচ্ছে, আর ওরা কেজি করে করে বিক্রি করে বিক্রি করে দিয়েছে। দিচ্ছে। তার মধ্যে আমার এই মূল্যবান জিনিসটাও, এবং প্রথম প্রকাশিত যে লেখা, সেটাও কিভাবে হারিয়ে যায়। হারিয়ে গেছে। এটা তো ভীষণ কষ্টের একটা এটা খুবই বিষয়। কষ্ট, এবং আমি এখনো মনে করি যে আমি পাবো কোথাও না কোথাও। হ্যাঁ, কোথাও না কোথাও আছে। আছে। এবং আমার বিশ্বাস যে আপনি আপনার মনের কোঠায় এমনভাবে এটাকে ধারণ করে রেখেছেন, যদি নাও পাওয়া যায় আমার মনে হয় কোনো অতৃপ্তি থাকবে না, তাই না? একদমই। আমি এটা একটু বলি, প্রথম লেখাটা আবিষ্কার করি এরকম একটা টেবিলে, এটা আমার স্টুডেন্টেরই টেবিল। আচ্ছা। তো আমি জানতাম না যে আমার লেখা ছাপাইছে। হুম, হুম। তো ম্যাগাজিনটা, ম্যাগাজিন বলতে পত্রিকা, এটা মাসিক সম্ভবত, তখন ওই পত্র মিতালি টাইপের একটা
বিভাগ থাকতো পত্রিকার শেষ অংশে, মানে পাঠকের লেখা ওরা ছেপে দিত যে কোনো কমেন্টস টমেন্টস, আচ্ছা। আগে ছিল, এখন তো এগুলি নাই। তো তখন ওই ভিউ কার্ড আকারের ছোট 1 টাকা দামের পোস্ট কার্ড জি কিনে ওখানে আমরা লিখে দিতাম। আচ্ছা। তো ওটা ওরা ওখান থেকে দেখে ছেপে দিত। তো হঠাৎ করে আমি তো জানি না আমার লেখা ছাপাইছে, যখন এরকম টেবিলে নাড়াচাড়া করতে করতে আমার লেখাটা, আমার ঠিকানা নাম দেখে আমি তো আশ্চর্য হয়ে গেলাম, লেখা তাহলে পত্রিকা ছাপাচ্ছে। এইখান থেকেই মূলত উৎসাহটা পাই, তাহলে তো আরো লিখতে হবে। আচ্ছা, এভাবেই আসলে সামনের এইভাবেই দিকে শুরু এগিয়ে আর কি যাচ্ছিলেন। পত্রিকা লেখাটা। স্যার, পড়াশোনা শেষ করে যেটা হয় যে জীবনের গতিপথকে একটা জায়গায় স্থির করার জন্য কোনো একটা কর্মসংস্থানের দরকার হয়। একদম। আপনি কিসে ঢুকলেন বা কি কাজ করার চিন্তা করলেন? জীবনের প্রথম কর্মসংস্থান প্রতিষ্ঠান কোন জায়গাতে ছিল? দ্য অ্যাক্সেস প্রাইভেট লিমিটেড, একটা আপনারা হয়তো নাম শুনেছেন, প্রশিকা নেট, জি, জি, অ্যাক্সেস জি, জি, টেল, জি। তখন ইন্টারনেট এই বিষয়গুলো ছিল। তো দ্য অ্যাক্সেস প্রাইভেট লিমিটেড, ইকবাল রোড, মোহাম্মদপুর। আচ্ছা তখন ওদের এই একটা প্রোগ্রাম ছিল, ট্রেনিং প্রোগ্রাম, কম্পিউটার ট্রেনিং স্কুল বলা যায়। তো আমি ওখানে কম্পিউটার ট্রেনিং করছিলাম। ওখান থেকে ওখানেই একজন স্টুডেন্ট, আবার আমি আবার ওখানে করছি খণ্ডকালীন টিচার, মানে প্রশিক্ষক হিসাবে ট্রেনিং করে আবার ওখানেরই প্রশিক্ষক। যে সেই যে আপনার বাবার স্বপ্ন ছিল শিক্ষক হবার, কোনো না কোনো ভাবে কিন্তু পূরণ চলে হয়েছে, আসছে। সেটা চলে এসেছে। তো ওই প্রশিক্ষক হিসাবে থাকার কারণে ওই চাকরিটা এভাবে হয়। ওখানের একজন আমার অনেক সিনিয়র, সে একটা ডিপার্টমেন্ট হেড, ট্রেনিং করতেছিল। আচ্ছা তো তখনই তারাই অফার দেয় যে আপনি আমাদের ওখানে জয়েন করেন। আচ্ছা। জয়েনের আগে আমি যেদিন জয়েন করব তার আগের দিন অফিসটা দেখতে যাই, যে এখানে যাব তাহলে অফিসটা চিনে আসি। ধানমন্ডির সাথে আচ্ছা 8 নম্বর ব্রিজের পাশেই, এখন যে রবীন্দ্র সরোবর, ওখানে অফিসটা। আচ্ছা আচ্ছা তো ছোট একটা সাইনবোর্ড দেখলাম, এটা আবার অফিস, এখানে জয়েন করব, পছন্দ হলো না, চলে আসলাম। আচ্ছা। তারপরও পরের দিন গেলাম, যে দেখি ভিতরে আবার অনেক রকম arrangement, পরিবেশটা বড় কেমন, অফিস। হ্যাঁ। তারপর ভালো লাগলো, তাও ওখানে কিছুদিন করে আবার চলে আসলাম বাড়িতে, যে এইগুলা চাকরি বাকরি। এটা কোন বছরের কথা বলছেন? এটা 98-এ, 99-এ। 99 আচ্ছা। তো ওখান থেকে আবার অফিস থেকে ভালোভাবে কল করলো যে আসেন, এবার বেনিফিট টেনিফিট একটু বাড়ায় টাড়ায় দিবে, নানান প্যাকেজ। তারপর আবারও চলে আসলাম, মানে অফিসে কম্পিউটার জানা কোনো লোক নাই তখন, সবাই অফিসের খরচে বাইরে যেয়ে ট্রেনিং করে টোরে আচ্ছা। অফিস চালানোর চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা। তো আমার সুবিধা হলো আমি একমাত্র লোক যে কম্পিউটার জেনে জবটা করছে। এটা কি কোনো বেসরকারি প্রতিষ্ঠান ছিল? একদমই, এটা আপনি LWS, লুথারান নিজে ওয়ার্ল্ড ফেডারেশন। কম্পিউটার শিখেছিলেন কিভাবে, কোথায়, এই বিষয়টির প্রতি আপনার এত আগ্রহ? ওই যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বলতেছিল, আর আমার বাসায়ও কিন্তু 2টা কম্পিউটার ছিল আচ্ছা সেই সময়ে। সেই সময় 2টা কম্পিউটার, সেটারও একটা ঘটনা আছে। কিন্তু আমি শুধু টাইপটা জানতাম, আর আমরা গেম খেলতাম মূলত। জি ওই যে ফ্রগ এবং ভলিবল, এই জাতীয় গেমগুলো ছিল। তখন মাউস ছিল না, কিবোর্ডে টিপে গেমগুলো খেলা হতো। আচ্ছা, আমি, আমার এক ফুফাতো ভাই। তো কাজে লাগছে শুধু কিবোর্ডটা, ফিঙ্গারিংটা। এখনো অনেকে কিন্তু কম্পিউটার জানে, কিন্তু সে না দেখে টাইপ করতে পারে না। আমি এই মেসেজটা দিতে চাই, যারা কম্পিউটার করছে, শিখছে, তারা যেন অন্তত না দেখে টাইপটা শিখে আসে শিখতে পারে। কর্মজীবনে, তাহলে তাদের এটা কাজে লাগবে। আচ্ছা। আর আমি যেহেতু জয়েন করছি অ্যাকাউন্টস এবং ফরেনারের আন্ডারে, আচ্ছা, আচ্ছা। আমার বস ছিল ভেরি ফি লিনাম, সে ছিল আয়ারল্যান্ডের। আচ্ছা। এবং আমি আসলে এই একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টে কাজ করার সুবাদে অনেক বেশি ইন্টারন্যাশনাল বিষয়গুলি নিয়ে কাজ করারও সুযোগ হয়েছে, এবং আমাকে আমি সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি। বাহ। এবং আমরা যতদূর জেনেছি যে আপনার লেখাগুলো আসলে দেশে বিদেশে সব জায়গায় প্রচার হয়েছে। পত্রিকাগুলোতে, আন্তর্জাতিক অঙ্গনে যখন নিজের লেখা দেখেছেন বা ছাপানো হয়েছে, সেই অনুভূতি কেমন ছিল এবং কোন বিষয় নিয়ে আসলে তখন লিখেছিলেন প্রথম লেখাটা আমি লিখছিলাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটা ছিল হেডলাইন। আচ্ছা। তো ভিতরে ছিল এরকম, আমরা যে আমাদের যে সংস্কৃতি, বাংলাদেশি সংস্কৃতি, আমরা যেমন আমরা দাদি নানিকে চিনতাম, আমাদেরকে আদর করতো, পরিবারের মধ্যে যাওয়া আসা ছিল। তো এখন সেই জিনিসগুলি কমে যাচ্ছে।
সবাই একান্নবর্তী হয়ে যাচ্ছে শহর কেন্দ্রিক আসার কারণে, তারা বাচ্চারা কিন্তু তাদের নানি দাদিকে পাচ্ছে না সেভাবে, এবং পাশের বাড়ির লোককেও তারা চিনতে পারে না। পরিচিত না। একদম। এই যে বিষয়টাকে আমি নিয়ে আসলাম যে আমরা কি ছিলাম, এখন কি হচ্ছে, এটাকে যখন ইংলিশ ট্রান্সলেট করে দিলাম বিভিন্ন জায়গায়, দেখলাম এটা খুবই ইয়ে হলো, এবং এটা প্রকাশের সাথে সাথে আমি নিজেকে এত ভালো লাগছে, এবং আমার বসদেরকে, আমি সিনিয়র কলিগদেরকে শেয়ার করলাম ইমেইলে। তখন কিন্তু এখন তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, তখন ছিল ইমেইলে, ইমেইল। একেবারে 20-30টা ইমেইল দিয়ে দিলাম। অনেকে তো পড়ে খুবই খুশি হলেন। অ্যাপ্রিসিয়েট করলো। তো এখানে আবার অসুবিধাও আছে, প্রফেশনালি কিন্তু এগুলো অনেকে ভালোভাবে নেয় না। আচ্ছা। আপনাদের জন্য এই মেসেজটা থাকবে। অতিরিক্ত উচ্ছ্বাস, অতিরিক্ত ভালো কিছু কিন্তু অনেক সময় আমাদের বাংলাদেশি মানুষদের প্রেক্ষাপটে এই জায়গাটা ডেভেলপ এখনো করেনি। মানে সুপারভাইজাররা এটাকে পজিটিভলি নিতে চায় না, তারা মনে করে আমাকে সে ডিঙ্গিয়ে চলে যাচ্ছে। এই যে হীনমন্যতা, যেটা অনেক ভালো মেধাকে কিন্তু নষ্ট করে দেয়। কিন্তু এই জায়গাতেই আসলে স্যার কি করা উচিত? আপনি কি আপনার নিজের গতিতে চলবেন, নাকি কিচ্ছু আরেকজনের করার নাই, ভালো শুধু লাগা? কাজ করে যেতে হবে নিজের মতো। কারো উপরে ডিপেন্ড তো মানুষ, রিজিকের মালিক রাজ্জাক। সুতরাং কোথাও না কোথাও রিজিক হবেই, জব এটা না হলে আরেকটা হবে, আরেকটা হবে। আর যেহেতু আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি, আমি বলবো ডাইভার্সিফিকেশন দরকার লাইফে এবং ক্যারিয়ারে। আচ্ছা। এক জায়গায় আটকে না থেকে চেঞ্জ করা উচিত, সময় সুযোগ কাজে লাগানো উচিত। একদম। আপনার লেখায় সবসময় সমাজ, মানুষ, মানুষের জীবন বা সমকালীন বিষয়গুলো তো উঠে এসেছে, এই বিষয়গুলো নিয়ে আপনি লিখেছেন। তো একজন লেখকের সমাজের প্রতি সেই দায়বদ্ধতার জায়গাটা তো থেকে যায়। তো আপনার কাছে কি মনে হয়, লেখনীর মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে সমাজকে কতটুকু পরিবর্তন করা সম্ভব বা সেই সুযোগ আছে? সোশ্যাল কমিটমেন্ট আসলে অবশ্যই একজন পেশাদার লেখকের থাকতেই হয়, মন দ্বারা যারা লেখক, না হলে তো সে ভালো লেখক হতে পারবে না। আর এটা অবশ্যই আমরা আমাদের 71, আমরা আমাদের 90 বা 24, প্রত্যেকটা প্রেক্ষাপটে লেখকদের লেখনী কিন্তু অনেক বেশি উৎসাহ দিয়েছে। আমরা দেখি 24-এ আমাদের যে সামনে ছিল, কবি নজরুলের অনেকগুলি লেখা কবিতা বিভিন্ন আমরা রিলসে দেখতে পেয়েছি, ভিডিওতে দেখতে পেয়েছি, বা মিছিলে বা স্লোগানে। তো অবশ্যই সমাজ পরিবর্তনে লেখালেখির অবশ্যই ভূমিকা আছে। চমৎকার। স্যার, আপনার প্রকাশিত এবং সম্পৃক্ত গ্রন্থের সংখ্যা 60-এরও বেশি। আপনি আসলে কবিতা থেকে শুরু করেছেন, ছড়া, কবিতা, প্রবন্ধ, নাটক সব কিছুই লিখেছেন, উপন্যাস। এত লেখার মধ্যে নিজের আসলে কমফোর্ট জোনটা কি খুঁজে পেয়েছেন? আমি আসলে কলামটাই আমি বেশি লিখেছি, কলামিস্ট হিসেবেই আমার এই পত্রিকায় লেখালেখি শুরু। আচ্ছা। সেই জায়গায় আমি বলি, এখন যদিও আমি লেখা স্টপ করে দিয়েছিলাম হলো ফরহাদ মাজার সাহেব যখন খুলনায় কিডন্যাপ হয়ে যায়, আচ্ছা। ঠিক এই পর থেকে কিন্তু আমি এর পত্রিকায় লেখা দেওয়া বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়েছে। তো এখন তো আবার চাইলেও লেখা দিতে খুব অল্প অল্প দিই, সময়ও হয় না। আচ্ছা। তো এটা যে সমাজের যে যে কঠিন একটা প্রভাব কিন্তু আছে, মানুষ পত্রিকা খুললে আগে কলামটাই পড়ার চেষ্টা করে। কোন বিষয়টা, যেটা সমকালীন বিষয়গুলি যখন সামনে আসে, আমরা যখন এখন আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো দেখি, প্রথমে আমরা ওই বিষয়গুলাই আগে দেখি। ইরান যুদ্ধে কি হচ্ছে, বা কোথায় কি হচ্ছে। তো এটা অবশ্যই এটা একটা বড় ধরনের ভূমিকা রাখে সমাজ পরিবর্তন এবং বৈষয়িক পরিবর্তনে। বাহ, চমৎকার। স্যার, আপনি তো আসলে অনেক ধরনের লেখাই লিখেছেন এবং আজকে বেশ কিছু সংগ্রহ দেখছি। আমরা একটু কবিতার সংগ্রহগুলো এই ফাঁকে দেখে ফেলি অর্চি। হ্যাঁ, প্রথমে তো এখান থেকে আমরা শুনছিলাম, কবিতা শুনছিলাম যে দীর্ঘশ্বাসের সাথে বসবাস। এই বইটি এই একটা সংখ্যায় আছে, সেকেন্ড এডিশন আসতেছে। আচ্ছা। তো দীর্ঘশ্বাসের সাথে বসবাস, এটা এত বেশি জনপ্রিয় হয়েছিল যেহেতু টিনেজারদের মধ্যে। আচ্ছা। এটা খুবই জনপ্রিয় ছিল তখনকার সময়ে। চমৎকার। এমনিতে কতগুলো কবিতার বই লেখা হয়েছে স্যার? একক কাব্যগ্রন্থ আছে 5টা। আচ্ছা। শুধু কবিতার বই, আর সম্পাদনা আছে অনেক। আপনি একই সাথে কাব্যগ্রন্থ, কিশোর সাহিত্য, শিশু সাহিত্য এবং গবেষণা গ্রন্থ সব কিছুই লিখছেন। আমরা কবিতার বই মনে হয় একটি দেখেছি এবং আপনি বলছিলেন যে 5টি কবিতার বই লিখেছেন। আর কোনো কবিতার বই আছে একটু দেখতে চাই।
অসহিষ্ণু পৃথিবীর এটা বুকে। পরবর্তীটা এটা কোভিডের সময়ে এটা খুবই প্রাসঙ্গিক ছিল, যদিও আগের লেখা, কিন্তু কোভিডের সময়ে এটা খুবই চলছে বাহ যে অসহিষ্ণু পৃথিবীটা কিভাবে যে অসহিষ্ণু হয়ে উঠেছে, যারা ভুক্তভোগী তারা জানে যে কোভিড যারা পেয়েছে আশেপাশে একদমই বা কোভিডের পেশেন্ট যারা ছিল আশেপাশে, অনেক কিছু শিখিয়ে গেছে কোভিড আমাদেরকে আসলে। হ্যাঁ তা কারণ পরবর্তী- এই যে জয়ী রায়নের একটা গল্পে কিন্তু বলা আছে আচ্ছা যে মানুষকে কিভাবে এইভাবে অনুবীজ দিয়ে হত্যা করার জন্য কাজ করবে, এবং সেটা অনেক আগের বলা, আচ্ছা। জয়ী রায়নের জীবদ্দশার লেখা গল্পে কিন্তু বলা আছে। কবি সাহিত্যিকরা কি আসলে ভবিষ্যৎ দেখতে পান? একদমই। আপনি অবশ্যই জানেন ফরাসি গভর্নমেন্ট কিন্তু 25 জন লেখককে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে। আচ্ছা এটা নিউজ আছে, আপনারা গুগল করলে জি। পাবেন। আচ্ছা তো এখন প্রশ্ন হতে পারে এদের কাজ কি? কেন? হ্যাঁ এদের কাজ একটাই, ওরা 100 বছর পরে ফ্রান্স কি কি থ্রেট ফেস করতে পারে সেই আইডিয়াটা দেবে, একদম এবং সেইভাবে যারা অস্ত্র বানায় তাদেরকে অর্ডার করবে, তারা সেই ধারণা থেকে অস্ত্র বানাবে। একদম একদম তার পরবর্তী বইটি দেখি, তারার তারার কাব্য। কাব্য এটা নিয়ে একটু শুনি, কতগুলো কবিতা আছে? প্রায় 70-80টার মতোই আছে কবিতা, কি কি বিষয় নিয়ে মিক্স আপ, সাধারণত লেখা পাঁচ হয়েছে? মিশালে সব বিষয়ে। তারার কাব্য। পরেরটি দেখি, এটা হলো গল্প মেঘে গ্রন্থ। ঢাকা তারা। গল্প সুন্দর। গ্রন্থ, গল্প এখানে গ্রন্থ। ছোট গল্প আছে, অনুগল্প আছে, বিশেষ করে একটা গল্প আছে আমি মায়ের কাছে যাব। একজন বিদেশি কিভাবে দেশে আসে, কোভিডের রোগী সে, আচ্ছা তো কিভাবে যে মারা যায়, সে তার ইচ্ছা ছিল যে আমি মায়ের কোলেই মরবো, তো নিশ্চিত হয়ে গেল, কারণ কোভিড যখন এফেক্টেড করে আমরা তখন যেহেতু কোথাও কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, জি তখন কিন্তু এই মানুষের মাথায় এটাই ঢুকছে আমি তো আর বাঁচবো না। তো তার ইচ্ছা ছিল, সে বাইরে ছিল এবং সে দেশে চলে আসে ইটালি থেকে, এবং মায়ের কোলেই মরে সে, সেটাই চমৎকার একটি গল্প স্যার। মর্মান্তিক একটা গল্প। জি। গল্পের পটভূমির ক্ষেত্রে যেটা হয় যে পটভূমি অনেক সময় মানুষ কল্পনা প্রসূত অনেক কিছু নিয়ে আসে গল্পের মধ্যে, আবার নিজের অভিজ্ঞতা লব্ধ জায়গা থেকেও নিয়ে আসে। আপনার গল্পগুলোর ক্ষেত্রে আসলে কি এই হয়? দুইটারই সংমিশ্রণ। সংমিশ্রণ হয়, কিন্তু আপনার কমফোর্ট জোন কোনটা? আসলে ওই যে ভাবনা যেটা আসে, ভাবনাটাও অনেকটা বেসড অন এক্সপেরিয়েন্স। অনেক ক্ষেত্রে যার এক্সপেরিয়েন্স আছে সেখান থেকে ভাবনাগুলো চলে আসে, আচ্ছা যার এক্সপেরিয়েন্স নাই সে এক রকমের ভাববে, যার এক্সপেরিয়েন্স আছে সে কিন্তু একটা সুবিধা পাচ্ছে। আচ্ছা। আর যদি শিশু সাহিত্যের কথায় আসি, সেক্ষেত্রে তো বড়দের চেয়ে একটু সাইকোলজিক্যাল জায়গা থেকে, অন্য জায়গা থেকে অন্যরকম। লিখতে হয়, তো সেই জায়গাটায় আসলে নিজের ট্রান্সফরমেশনটা কিভাবে করেন? শিশু সাহিত্য নিয়ে আমাদের দেশে ভালো কোনো কাজ হচ্ছে না এখন পর্যন্ত না, এই জায়গাটা একেবারে অবহেলিত অবস্থায় আছে। অথচ বাচ্চারা যখন বেড়ে ওঠে, শৈশব কৈশোরে তাদের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, তারা যখন এই কি বলে এটাকে বয়ঃসন্ধিকাল পার হয়, এই জায়গাটায় তাদের হরমোন যে চেঞ্জ, শারীরিক চেঞ্জ, মানসিক চেঞ্জ আসে, সেখানে গার্ডিয়ানদের যেমন একটা ভূমিকা থাকে বা টিচারদের এই সময় তাকে একটা এক্সট্রা কেয়ার করা, সেটা কিন্তু আমাদের দেশে হয় না। তো এই জায়গাগুলোতে তাকে একটু নৈতিকতার বিষয় শেখানো, তাকে সোশ্যাল যে অ্যাওয়ারনেস, তার যে শারীরিক তার মানসিক যে বিকাশ হচ্ছে, সেই জায়গাটা কাজ করার যথেষ্ট সুযোগ ছিল, আছে। তো এই নিয়ে আমি শিশু সাহিত্যের ওই যে বেশ কিছু গ্রন্থ লিখেছি। এখানে একটা বই আছে কিশোর গল্প, এটা নামে দিয়েছি কিশোর গল্প। আচ্ছা, অর্থাৎ একটু যারা নিজেরা পড়তে পারে তাদের উপযোগী করে তারা নিজেরা পড়বে। আর শিশু তো একেবারে শিশু তো যারা, ওরা তো আর পড়তে পারবে না, তারা ছবি দেখে দেখে বড়রা তাদেরকে পড়াবে, তাদের জন্য এটা খুব তাদের জন্য উপভোগ্য যারা একটি জিরো বিষয়। সাইজের বা বেবি যারা, তাদের জন্য। তো এটাও আমি চেষ্টা করছি ছড়ার মাধ্যমে তাদেরকে মেসেজ দেওয়া, আনন্দ উল্লাসের মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতিকে তারা যেন বুঝতে শেখে ছোটবেলা থেকে। এখানে একটু আমি বলতে চাই যে এখন প্রজন্মর যারা আছে বা একদমই ছোট বাচ্চা যারা, তাদের কিন্তু খুব একটা বই পড়ার অভ্যেস নেই।
সেই অভ্যাসটা আসলে পরিবার থেকে অনেকটা গড়ে উঠছে না, বা পড়ালেখার চাপে, জীবনের বাস্তবতায় অনেক কিছুতে আসলে সেই পড়ার অভ্যাসটা চলে গেছে। আমরা ছোটবেলায় যতটা পড়েছি, পড়ালেখার সাথে ছিলাম, আমরা এই যে লেখার মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা বলছি, তো একটি জাতি যদি গড়ে ওঠে পড়ার অভ্যাসটা না থাকে, তাহলে সমাজ পরিবর্তনটা কিভাবে হবে? এটা খুবই চিন্তার বিষয়। গার্ডিয়ানদের মধ্যে অনেক উদ্বিগ্নতা আছে এই বিষয়ে, সবাই আবার একমত, কিন্তু একমত হলে তো হবে না, কাজ করতে হবে। একদম। একটা বাচ্চা সে মোবাইল চালু না করে দিলে সে খাবেই না, এরকম একটা রেওয়াজ হয়ে গেছে। আবার মা বাপ দিয়েও দিচ্ছে, তাকে তো খাওয়াতে হবে। কিন্তু এখানে বিকল্প যদি কিছু দাঁড় করানো যেত, তাকে সেই ভাবে যদি এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়া যেত, সেটা এনভায়রনমেন্ট অনেক জায়গায় আমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখতেও পাই, সুযোগ আছে। কিন্তু এটাকে যদি ব্যাপকভাবে করা যেত, গার্ডিয়ানদের মধ্যে সচেতনতা যেভাবে আছে সেভাবেও যদি সেটাকে এক্সিকিউট করা যেত ফিজিক্যাল লাইফে, তাহলে কিন্তু অনেক কাজ হতো। আচ্ছা, তো এই জায়গায় এই দায়িত্বটা এখনো নেওয়া উচিত প্রত্যেক গার্ডিয়ানকে, এবং যারা নতুন বাবা মা হতে যাচ্ছেন তাদেরকে এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে, ডিভাইস থেকে দূরে রাখা। আমরা দেখি বাইরে বিল গেটস তার বাচ্চাদের কলেজ লাইফে যাওয়ার পরে মোবাইল দিয়েছে। তো এরকম আমরা কেন পারি না? তারা জানে যে এটা ক্ষতিকর প্রভাবটা কি, এবং বিভিন্ন দেশে স্কুল লাইফে, কলেজ লাইফে কিন্তু এখনো মোবাইল বন্ধ আছে একেবারে একাডেমিক্যালি। তো সেটা আমাদের দেশেও সম্ভব, একটা বেজ, একটা লেভেল, একটা এজ পর্যন্ত এটাকে বন্ধ রাখা। আইন করে দিলে তারপর কিন্তু আবার এটা অনেকটা কন্ট্রোলে আসা সম্ভব আমি মনে করি। আদারওয়াইজ এটা আমাদের পরের প্রজন্মে একেবারে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা এটা নিয়ে খুবই টেনশনে আছি। বাইরের দেশগুলোতে কিন্তু অনেকটাই রেস্ট্রিকশনেরও ব্যাপার আছে। চীন, জাপানে অনেক বিষয়গুলো নিয়ে মোবাইল ইউজ করতে পারবে না, এবং করলেও সেখানেও আবার কিছু ব্যাপার আছে, শুধু বাচ্চারাই ইউজ করতে পারবে, তারা অন্য এনভায়রনমেন্টে যাইতেও পারবে না। সেই রকমও কিছু ব্যবস্থা যেটা আমাদের দেশে এখনো নাই। আমরা বাচ্চাকে আমরা যে মোবাইল ইউজ করি সেটাই দিয়ে দিচ্ছি, এবং আমরা যা দেখি সেও সেগুলো দেখারই সুযোগ পেয়ে যাচ্ছে, যার কারণে এগুলি তাদের ডেভেলপমেন্টটা হয়তো অ্যাডভান্স হয়ে যাচ্ছে। সে যেটা যে বয়সে জানার কথা না সেটা জেনে যাচ্ছে। তো এই কারণেই সমাজে অনেক অনৈতিক আনৈতিকাল কাজের কিন্তু সুযোগ হয়ে যাচ্ছে, অপরাধ প্রবণতা তারা শিখে যাচ্ছে। আপনার গল্প, হ্যাঁ, এবং অর্চি তোমার গল্প আমি মন দিয়ে শুনছিলাম। তোমার একটা কথা একটু আগে যেটা বললে যে পড়ার অভ্যেসটা তৈরি হচ্ছে না বাচ্চাদের, এই জায়গাতেই স্যার আপনাকে প্রশ্ন করতে চাইবো যে আপনি তো আপনার অনেকগুলো পরিচয়ের পাশাপাশি একজন প্রকাশক। এখন যারা শিশুদেরকে নিয়ে বই লিখতে চায়, বা যারা নতুন করে কবিতাও লিখতে চায় বা সাহিত্য লিখতে চায়, তাদের জন্য আসলে আপনার সহযোগিতার মনোভাব কতখানি? আমরা তো নতুনদের উৎসাহ দিই। নতুনদের জন্য আমার কিছু নিজেরও ইনভেস্টমেন্ট বা প্রজেক্ট চালু রাখছি আমি, কারণ আমি লেখালেখি করতে গিয়ে আমারও তো কিছু প্রতিবন্ধকতা আমাকে ফেস করতে হয়েছে। আমি চাই নতুনরা যেন এই ফেজ তারা একইভাবে না করে। আর নতুনদেরকে আমরা যদি একটা গাইডলাইন, যেমন আমরা কোনো গাইডলাইন পাইনি, সবাই নিজের চেষ্টাই করেছি। আমরা মোবাইল এত ইজি ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। এখন তো চ্যাটজিপিটি অনেক কিছুই সামনে চলে আসছে, আপনি এখানে বসেই যে কোনো লেখকের একটা লেখা পড়ে ফেলতে পারবেন, সার্চ দিলে চলে আসবে। তো যেটা আমাদের সময় ছিল না। তো এত ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এত কোঅপারেটিভ এনভায়রনমেন্টে থেকে যদি সাহিত্য চর্চা করতে হয়, নিজেকে টিকিয়ে থাকতে হয়, কম্পিটিশনও আছে, অবশ্যই তাদেরকে প্রচুর পড়তে হবে। প্রচুর সাহিত্য চর্চার পর সে লিখতে পারবে, লেখা উচিত, মানে তারপরে তার লেখাটা সাস্টেইন করবে এবং উপযোগী হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক গভীরতা নিয়ে যদি তারা লেখাগুলো নিয়ে আসে, আপনার প্রকাশ করতে কোনো সমস্যাই নেই। নতুন লেখকদের উৎসাহ দিতে আপনি সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ সেটা প্রতিষ্ঠা করেছেন, এবং সভাপতি হিসেবে দীর্ঘ 15 বছর ধরে আপনি অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। এই বিষয়টি প্রয়োজনীয়তা আপনি কেন অনুভব করেছেন, এবং কোন মুহূর্তে আসলে মনে হয়েছে এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত? আমি দেখলাম যে আসলে এই সেক্টরটায় কেউ কাজ করছে না। যে কবিতা যে সমাজ পরিবর্তন হতে পারে সেটা তো একটা প্রেক্ষাপট বললাম, কবিতায় অনেক কিছুই সম্ভব। তো সেটা যদি আমরা ধরাই দিতে পারি নতুনদেরকে, তারা যদি সেই ইন্ডিকেটরসগুলি যদি ফলো করে, লেখার মান ভালো হবে, এবং তারা কি বিষয়ে লিখবে সাবজেক্টগুলি ধরতে পারবে,
এখন কি আছে, সময় কি বিষয় বিরাজমান আছে, তাহলে সে যদি সেই বিষয়টাকে ধরতে পারে, একজন লেখক কিন্তু সাধারণ মানুষের মতো না। সে একটু অ্যাডভান্স সে সব কিছু দেখতে পায়, একটু আগ বাড়িয়ে দেখার সুযোগ বুঝতে থাকে। পারে। তো এটা যদি সে তার চিন্তার জায়গা, চেতনার জায়গার, আদর্শের জায়গাটা যদি সে জায়গায় নিয়ে যেতে পারে, সে ভালো একটা সাবজেক্ট সবসময় পাবে। সাধারণ মানুষ যা দেখতেছে না সেটা দেখছে, সেটাকে উপজীব্য করে যদি লিখতে পারে সে, এবং সেটা যদি কবিতা হয়ে যায়, অবশ্যই তার জন্য এটা একটা অনেক বড় কার্যকর একটা বিষয়। তো সমাজ পরিবর্তনের কবিতা, পোয়েট্রি টু দ্য চেঞ্জ সোসাইটি, আমাদের আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন। তো দেশ বিদেশের অনেক লেখক ওখানে লেখে প্রতিনিয়ত। আমি আবার ওই লেখাগুলোকে নিয়ে আমার ম্যাগাজিনে দিই, এই যে উৎসাহ দিই কিভাবে, ম্যাগাজিনে আমি প্রিন্ট করে দিয়ে দিচ্ছি, অনলাইনে চলে যাচ্ছে। ভালো লেখাগুলো বাছাই করে করে আমাদের মডারেটর বা এডমিনরা আছে, ওরা এগুলো সার্চ করে এবং সিলেকশন করে। তো একজন লেখক যখন সে দেখতে পায় তার লেখাটা অটোমেটিক্যালি পাবলিশড হয়ে গেছে, সে অনেক বেশি ইন্সপায়ার হয়। এইভাবে লেখা ভালো লিখলে তো অবশ্যই ছাপাবে। এই যে কারণ আমাদের সব সেক্টরে কিন্তু অস্থিরতা চলছে, এখানে টাকা না দিলে কিন্তু লেখাও ছাপায় না, এরকমও আছে। তো এই জায়গায় যদি কেউ ফ্রি অফ কস্টে যদি লেখা ছাপিয়ে দেয়, তাহলে এটা অনেক বেশি উৎসাহ একটা নতুন লেখকের জন্য। তো সেখানে পুরাতন লেখকরাও আছে, বিভিন্ন দেশ বিদেশের লেখকরা আছে। তো যার কারণে বিশেষ করে ইন্ডিয়ান লেখকরা বেশি, বাংলা ভাষাভাষী যারা এবং বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে তারা লেখার চেষ্টা করে। তো নতুন পুরাতনের একটা সংমিশ্রণ কিন্তু এখানে করার সুযোগ আছে। অর্চি, প্রতিবিম্ব এই শব্দটা কিন্তু আমাদের আজকের অতিথির ভীষণ প্রিয়, কারণ তার সম্পাদিত এবং প্রকাশিত বেশ কিছু বিষয়ের সাথে জড়িত। নিশ্চয়ই তুমি জানতে চাইবে। আমি সেটাই জানতে চাইছিলাম, এবং আমি দেখছিলাম যে প্রতিবিম্বপ্রকাশ.com, কালের প্রতিবিম্ব এবং দৈনিক প্রতিবিম্ব, তুমি এটাই বলছিলে, তিনটি ভিন্ন মাধ্যমে আপনি সম্পাদনা এবং প্রকাশক হিসাবে কাজ করছেন। তো একই সঙ্গে আসলে এই যে লেখালেখি, সম্পাদনা, প্রকাশনা, এই বিষয়গুলো কিভাবে আপনি সমন্বয় করে চলছেন, এবং মূল যদি আপনার মনোভাবটা জানতে চাই, মূল উদ্দেশ্য লক্ষ্য কি নিয়ে চলছেন? আমরা যাই কাজ করি না কেন, আপনি তো দেখেন সোশ্যাল মিডিয়ার কথাই বলি, আপনি আজকে একটা স্ট্যাটাস দিবেন, ঠিক 1 বছর পরে একই টাইমে আপনার মেমোরিতে এটা চলে আসে। কিভাবে সম্ভব? লেখালেখি আমরা যাই করি না কেন, আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, সেখানে বলা হচ্ছে তোমাদের প্রত্যেকটা কাজ তোমাদেরকে দেখানো হবে। আচ্ছা, কিভাবে দেখাবে? আমাদের যখন ডে অফ জাজমেন্ট, যেটা কিয়ামতের দিন, আমরা সবাই সবার আমলনামা দেখতে পাবো। কিভাবে? অবশ্যই রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। আমরা তো আগে ক্যামেরা আবিষ্কার হয়নি, তখনও তো এগুলা কথা ছিল। তো এখন আমরা জানি আমার অফিসে কি হচ্ছে আমি কিছুক্ষণ পরে দেখতে পাবো, তাই না? তো আল্লাহরও নিশ্চয়ই এরকম সিস্টেম আছে রেকর্ড করার, অবশ্যই তিনি সেটা চালিয়ে দেখাবেন প্যানোরামা। তো এই যে এটাই তো রিফ্লেকশন। আমি আজকে কি করছি, কালকে যদি সেটা রিফ্লেকশন আমার সামনে চলে আসে, এই যে রিফ্লেকশন বিষয়টা আমি ওখান থেকে নিলাম, যে প্রতিবিম্ব আমি আজকে যা করছি ঠিক এটা থেকে যাচ্ছে। আমি ভালো করলেও ভালোভাবে সেটা আউটপুটটা আসবে, খারাপ করলেও খারাপ আউটপুটটাই কিন্তু আসবে। এটা এমন, এটা কিন্তু কন্ট্রোভার্সি করে যে চেঞ্জ করে ফেলবে, এডিট করে ফেলবে, সেই সুযোগটা কিন্তু নাই, তাই না? আপনি 1 বছর আগে কোন দল সাপোর্ট করছেন, কোন পার্টিকে, আপনার আদর্শ কি ছিল, আপনার বিশ্বাস কি ছিল, আপনি কোন প্রসঙ্গে কি লিখেছেন, সেটা 1 বছর পরে যদি চলে আসে, আপনি তো আর চেঞ্জ করতে পারতেছেন না যে আমি তো এটা বলিনি। তার মানে কি, আমরা যাই কাজ করি না কেন, সেটা যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে নিজের মধ্যে, যে আমার এই কাজ কেউ না কেউ দেখছে, কেউ না কেউ ফলো করছে, তাহলে আমার কাজ, আমার আদর্শ সেভাবে হওয়া উচিত। আমরা যদি এভাবে আমাদের দৈনন্দিন কাজগুলিকে সেট করতে পারি, আমাদের মাইন্ডসেট যদি সেখানে থাকে, কখনো অনিয়ম, দুর্নীতি হবে না, কখনো র্যাপ হবে না, কখনো এবিউজ হবে না মানুষ, এবং সমাজের যত রকমের অনাচার, অনিয়ম কিচ্ছু থাকবে না। এবং একই সাথে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোটাও অনেক গুরুত্বপূর্ণ মানবিক কাজ। শপক ফাউন্ডেশন দুস্থ এবং মানবতার সেবা এই ধরনের কাজগুলো করছে, একটু মানে শুনি কি। এটা সারা দেশব্যাপী আমাদের, এটা কোভিডের সময় আমরা খুব কাজ করেছি, যেটা ঢাকা আপনারা জানেন, যেহেতু আপনাদের সামনেই ঘটনাগুলো ঘটছে। ঢাকা অনেক
স্টুডেন্ট তারা বাড়িতে যেতে পারেনি, মেসে আটকা পড়েছে, এখন তারা খাবারও কিনতে পারছে না, টাকাও নাই। আমি নিজেও এরকম একটা সমস্যা পড়ছি যে আমার টাকা আছে, আমি তুলতে পারতেছি না বিকাশে, আমি টাকা পাঠাতে পারছি না। তো এদেরকে আমরা খাবার সাপ্লাই দিয়েছি বিভিন্ন ঢাকা শহরে আশেপাশে যারা ছিল। আর বন্যার্থদের গত বছর যে বন্যাটা হয়েছে অনেক বড়, আমরা নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এই সাইডগুলোতে আমাদের ভলেন্টিয়ার কাজ করেছে, বেশ কিছু আমরা ত্রাণ দিয়েছি। এবং বিশেষ করে শীত মৌসুমে আমরা উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকায় শীতার্তদের বস্ত্র বিতরণ এবং ঢাকাতেও ফ্রি অফ কস্টে করে থাকি। এটা একেবারেই চ্যারিটেবল জব। চমৎকার। বই পড়ি দেশ গড়ি, পড়ি বই আলোকিত হই, এই যে পাঠাগার এবং এত চমৎকার একটা স্লোগান, এটা নিয়ে কি বলবেন? এই স্লোগানটা একদম আমারই লেখা। আর নোয়াখালী সেনবাগ একদম আমার এলাকাতে একটা পাঠাগার। আসলে ড্রাগে অ্যাডিক্টেড আমাদের এখন বর্তমান সোসাইটি, তো তাদেরকে যদি বইমুখী করা যেত, যেহেতু এখানে একটা ইনফরমেশন দিই, আমরা আমাদের দেশে প্রায় 18 থেকে 20 কোটি মানুষ, এখানে যে পরিমাণ বই প্রকাশিত হয় অন্য যে কোনো দেশের তুলনায় অনেক কম। আপনি দেখেন ডেনমার্কের লোক হলো মাত্র 4 কোটি, তাদের বই প্রকাশিত হয় আমাদের কয়েক গুণ বেশি। তারা যখন বাসে উঠে বই নিয়ে উঠে, তারা যখন ট্রেনে যায়, কোনো জার্নি, তারা ট্যুরে যায়, তারা কিন্তু বই নিয়ে যায়, সেই বইটা এখানে পড়বে। তার পার্সোনাল অ্যাসাইনমেন্ট, তার অফিসিয়াল অ্যাসাইনমেন্টের পরেও তার একটা অ্যাসাইনমেন্ট থাকে, আমাকে বইটা পড়তে হবে। আমাদের এখানে এরকম কোনো কিছু আমরা দেখি না, বাস্তবতা হলো এরকম। তো বই পড়ার জন্য আমি কি করছি, ওখানে পাঠাগারে বসে বই পড়বে, চা কফি যেটা খাবে, চা কফি যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা আমি এখান থেকে পাঠাই দিই। পাঠাগারের পাশে চা দোকান আছে, সেখানে তারা রেজিস্টার মেনটেন করে, আজকে এতজন বই পড়ছে, এত কাপ চা খেয়েছে, এত কাপ কফি খেয়েছে, ওই পেমেন্টটা আমি দিই। মানে চা কফি খেতে খেতে বই পড়বে, তারা যেন বই পড়তে আসে, অন্তত পাঠাগারটা যেন চালু থাকে, সেই জন্য আমি এই প্রোগ্রামটা চালু করছি। আমি এরকম উদ্যোগের কথা কিন্তু শুনিনি এর আগে, দারুণ চমৎকার। আর উত্তরায়ও আছে 6 নম্বর সেক্টরে একই আমাদের পাঠাগার। আমি চাই যে আমাদের পাঠাগার নামে সারা দেশে, এটা অনেক জায়গায় কাজও চলছে, আরো হয়তো বেশ কিছু শাখা হবে সারা দেশব্যাপী, আমি চিন্তা করতেছি। কেউ যদি উৎসাহী হয়, আমি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে বলবো, তারা যদি যোগাযোগ করে আমরা সহযোগিতা করব। বই দিয়ে আমি কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ টাকার বই ফ্রি অফ কস্টে দিই। মেলার পরে যে বই থাকে, মেলায় আমার ডাবল ইউনিটের স্টল থাকে, তো মেলার পরে আমি বইগুলি রাখি না। আচ্ছা, বাংলাদেশের আমাদের লিস্ট আছে পাঠাগারের, সব জেলায় জেলায় আমরা ভাগ করে দিয়ে দিই, যাতে করে এই লেখকরা উপকৃত হবে, তার লেখা বইটা বাংলাদেশে বিভিন্ন পাঠাগারে চলে গেছে। আবার পাঠাগারও তারা উপকৃত হবে, তারা ফ্রি অফ কস্টে বই পেয়েছে, তাহলে তাদের পাঠাগার বইয়ে সমৃদ্ধ হলো। পাঠকও যেন বিভিন্ন রাইটারের বই তারা হাতের কাছে পায়, তারা তাদের কাঙ্ক্ষিত লেখকদের বই যদি যারা খোঁজে, তারা যেন হাতের কাছে পায়, সহজে পায়, তাহলে এটাও একটা সুবিধা তাদের জন্য থাকছে। চমৎকার চমৎকার। আসলে এভাবেই আপনার কাজগুলো সামনের দিকে এগিয়ে যাক, আমাদের দুজনের এবং মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে শুভকামনা থাকলো। আপনাদেরকেও শুভকামনা জানাচ্ছি। সামনে পিছনে যারা কলা কৌশলী আছেন, কাজ করছেন, সবাইকে নিরন্তর শুভকামনা জানাচ্ছি প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে। ভালো থাকবেন।